2026-এ তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে পশ্চিমবঙ্গের একটি অংশ বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করছেন খোদ এনএসজির প্রাক্তন কমান্ডো দীপঙ্কর চক্রবর্তী। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এই সুদক্ষ অফিসার দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন যে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং কোচবিহারের একটি অংশে জনবিন্যাস মারাত্মকভাবে পাল্টে গেছে। সেখানটায় বাংলাদেশের মুসলিমরা এসে সেই জায়গায় বসবাস করছে। সীমান্ত কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে পেরিয়ে এসে সেখানকার স্থানীয় নেতাদের মদতে ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে, অর্থাৎ এখানকার যে আধার কার্ড, ভোটার কার্ড এগুলি তৈরি করে সেখানটা পাকাপাকিভাবে বসবাস করছেন, যেটা নিয়ে বারবার করে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। তার আশঙ্কা যে 2027-28 নাগাদ যদি তৃণমূল কংগ্রেস ফিরে আসে ক্ষমতায়, তাহলে 2027-28 নাগাদ এই জনবিন্যাসের কারণেই বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলতে পারে এই কয়েকটি জেলার একটি বিস্তীর্ণ অঞ্চল। সেটা বারবার করে তিনি সতর্কবাণী পাঠাচ্ছেন বা সতর্কবার্তা দিচ্ছেন, যদি এখনও পর্যন্ত রাজ্য সরকার এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি। যদি দীপঙ্কর চক্রবর্তী কথা বাদ দিলেও আমরা বেশ কয়েক মাস ধরে দেখছি যে তৃণমূল কংগ্রেসের কিছু জনপ্রতিনিধি এবং স্বয়ং মন্ত্রী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এমন মারাত্মক সমস্ত বক্তব্য রাখছেন, উস্কানিমূলক কথা বলছেন, যেটা দেশের তো বটেই, আমাদের বাঙালির বা পশ্চিমবঙ্গের কাছে যথেষ্ট চিন্তার বিষয়। খুব সম্প্রতি মালদহ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি তিনি সরাসরি বিজেপি, অর্থাৎ রাজ্যের বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তাদের তো বটে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি যে ভাষায় আক্রমণ করেছেন, তাকে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলীয়ভাবে তাকে সতর্ক করা হয়নি বা এই ধরনের যে মন্তব্য তারা অনুমোদন দিচ্ছে না সেটাও কিন্তু বলেননি। চোখ উপড়ে নেওয়া, হাত কেটে ফেলার বিরোধী দল বিজেপির নেতাদের, বাংলা বিজেপির নেতাদের এই ধরনের মন্তব্য তিনি করেছেন। আর এছাড়াও আমরা যদি তাকিয়ে দেখি তাহলে রাজ্যের একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ভরতপুরের যিনি বিধায়ক হুমায়ুন কবির, মাঝে মধ্যেই তারা যে মন্তব্যগুলি করছেন সেটা পশ্চিমবঙ্গের বাঙালি বা পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুব কিন্তু আশাপ্রদ নয়। ভবিষ্যতের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গের মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে, এই দাবি বা এই বার্তা দিচ্ছেন বারবার করে ভারতীয় গোয়েন্দা বাহিনীরা। প্রধানমন্ত্রী কলকাতায় এসেছিলেন এবং আসার পরে ভারতের 3 সেনা প্রধানের সঙ্গে তিনি বৈঠক করেন। ইস্টার্ন কমান্ডে পোর্টিলিয়ামে বসে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠক থেকেই কিন্তু এই আশঙ্কা প্রকাশ বা এই ধরনের যে একটা প্রচেষ্টা চলছে সেটার কিন্তু একটা এখানে রূপরেখা বা একটা সতর্ক বার্তা স্থানীয় এই ইস্টার্ন কমান্ডের হাতে তাদের কাছে বলে গেছেন। ভারতের জাতীয় নিরাপত্তার সর্বসর্বা অজিত দোভাল এসেছিলেন। অজিত দোভাল এই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত এবং 3 সেনাপ্রধানকে তিনি সতর্ক করে গেছেন যে কী করতে হবে বা কী হতে চলেছে। এখন সামনে বিধানসভার নির্বাচন, তার আগে নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য বা এই ধরনের একটা উড়ো খবর হয়তো হতে পারে, আমাদের কাছে এটা আসতে পারে বা ঘুরে ফিরে বেড়াতে পারে, কিন্তু এই ধরনের সতর্ক বার্তা খুব সচরাচর দেখা যায়নি, যা ইদানিংকালে দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই অঞ্চলগুলিতে যে অর্থাৎ মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর এবং কোচবিহার এই জেলাগুলিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, দাঙ্গা হওয়ার পরিস্থিতি হয়েছে, সেখানে হিন্দুদের পুজো করতে দেওয়া হচ্ছে না, এই ধরনের আওয়াজ উঠছে বা এই ধরনের অভিযোগগুলি আসছে। এর কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিশ্চয়ই খতিয়ে দেখা দরকার। কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় যে রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার, এই বিষয়ে এখনও যে তারা খুব গুরুত্ব দিয়েছেন বা এটাকে তারা অন্যভাবে এটাকে ট্যাকল করার চেষ্টা করছেন, এই বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে না। মনে হতে পারে যে তৃণমূল কংগ্রেস আসলে এদের বিরুদ্ধোচ্চারণ তো দূরের কথা, এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবার মতো তাদের ইচ্ছা বা সাহস কোনোটাই নেই। তাই আমাদের
অর্থাৎ এই পশ্চিমবঙ্গবাসীর কাছে সবথেকে এখন বড় যেটা চিন্তার বিষয় বা বড় সতর্কবার্তা, যে আমরা একত্রিত থাকতে পারবো কিনা, পশ্চিমবঙ্গ অক্ষুণ্ণ থাকতে পারবে কিনা, অক্ষত থাকতে পারবে কিনা, এটাই কিন্তু এখন সবথেকে বড় বিষয়। উত্তরবঙ্গ তো বটেই, এমনকি দক্ষিণবঙ্গের এই অংশগুলি নিয়ে ভারতের প্রতিরক্ষা দপ্তর, ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ এরা কিন্তু যথেষ্ট চিন্তিত রয়েছে। সম্প্রতি আমরা দেখলাম যে নেপালের সরকার বদল হয়েছে, একই কায়দায় বাংলাদেশের সরকার বদল হয়েছিল। ফলে বাইরে থেকে উস্কানি এবং বাইরের এই যারা পেছন থেকে যারা খেলোয়াড়, যারা এই পালাবদল করিয়েছে, তারা সচেষ্ট ভারতের মধ্যেও, এই পশ্চিমবঙ্গের মধ্যেও একটা এই ধরনের একটা অশান্তি বা এরকম ধরনের একটা প্রতিক্রিয়া তৈরি করার জন্য। ভারতবর্ষ জুড়েও সেই একই খেলা চলছে, যেখানে পাকিস্তানের হয়ে কথা বলছেন আমাদের ভারতবর্ষের বেশ কিছু নেতা, আবার নেতাদের কথা পাকিস্তানে বসে তাদের প্রশংসাও ভরিয়ে দিচ্ছেন। কেন? একটা শত্রুপক্ষের দেশের মানুষ তারা ভারত সম্পর্কে যখন কোনো বক্তব্য দেবে, তারা তো ভারতকে শত্রু হিসেবেই দেখবে, ভারতের সমস্ত নেতা মন্ত্রীদের শত্রু হিসেবে দেখবে। কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ কয়েকজনের জন্য পাকিস্তানের দরজা খোলা এবং তারা ব্যর্থহীন ভাষায় তাদের নামে তারা প্রশংসা করছে। এগুলি খুব চিন্তার বিষয়। তবে এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, তারা ভারতবর্ষের নিরাপত্তার বিষয়টি দেখবেন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি দেখবেন। কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে দীপাঞ্জন চক্রবর্তীর মতো এরকম একজন প্রাক্তন সুদক্ষ অফিসার, তিনি যখন এই ধরনের কথা বলছেন, তার সোর্স, তার অনেক বেশি যোগাযোগ রয়েছেন, অনেক সোর্স রয়েছে, যেগুলি কিন্তু সাধারণ মানুষের পক্ষে পাওয়া বা সাধারণ মানুষের কাছে থাকা সম্ভব না। তাই তিনি যখন এই ধরনের সতর্কবার্তা পাঠাচ্ছেন, তাহলে উচিত, রাজ্য সরকারের উচিত তার সঙ্গে কথা বলে কোথায় কোথায় এই ধরনের বিষয় রয়ে গেছে বা এই ধরনের একটা সুযোগ বা এরকম একটি পরিস্থিতি তৈরি হতে পারে, তাদের এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা উচিত। এবং এখন থেকেই পশ্চিমবঙ্গের এখনও সময় আছে, পশ্চিমবঙ্গের এই যে জেলাগুলি, সেই জেলাগুলিতে আরও বেশি করে নজরদারি বাড়ানো, সেখানে আরও বেশি করে সুরক্ষা বলয় তৈরি করা। বারবার করে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যদি সেরকম হয় তাহলে সেখানটায় বিএসএফের ওপরেও চাপ সৃষ্টি করে বিএসএফের নজরদারি বাড়ানোর দরকার আছে। কাঁটাতার যেখানে যেখানে নেই, অসুরক্ষিত অঞ্চল, সেই অঞ্চলগুলিতে কাঁটাতার দিয়ে সেখানটায় সুরক্ষা বলয় আরও বেশি করে কঠোর করে তৈরি করা। এবং যারা যারা বাংলাদেশ থেকে এই ধরনের মানুষ যারা বাংলাদেশ থেকে আসছেন, তাদের অবিলম্বে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে সেখানকার যারা এখানকার দলীয় কাজে এই ধরনের কাজে যারা মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর কোনোটাই এখনও পর্যন্ত রাজ্য সরকার করে উঠছে না বা ওঠেনি বা তাদের ইচ্ছাও নেই। ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই আশঙ্কা থাকছে। জানি না এর পরে কি ঘটনা কোন দিকে যাবে, 2026-এ পালাবদল হবে কি না, এটা সমস্তটা জনগণের হাতে নির্ভর করছে। তবে পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে বা তাদের এই যে সামনের যে সমূহ বিপদ, এই সমূহ বিপদ সম্পর্কে তাদের কিন্তু যথেষ্ট সতর্ক থেকে পরবর্তীকালে ভাবনা চিন্তা করতে হবে।